এই দুই জুটির সিনেমা করার ইচ্ছে হয়েছিল এবং সেই ইচ্ছে থেকে কিন্তু বাংলা ছবির আমূল পরিবর্তন হয়েছে। তারা সামগ্রিকভাবে সবাইকে সিনেমা হলে টানতে বাধ্য করেছে। অর্থাৎ হই হই করে যে একটা সময় স্বর্ণালী সময় সবাই সিনেমা দেখতে যেত, ঠিক সেই সময়টা তারা ফিরিয়ে এনেছেন। তিনি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। TV9 বাংলায় তোমাদের দুজনকে অনেক স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই বলতে হয় যে রক্তবীজের সাফল্য, তারপর বহুরূপী, রেশ কিন্তু কাটেনি, তারপরে রক্তবীজ 2 চলে এলো। এই যে পরপর হিট দেওয়া, এই হিট মেশিন, এই সিনেমাগুলো যখন তোমরা প্ল্যান করো, মানে কতদিন আগে থেকে প্ল্যান থাকে? কারণ প্রত্যেকটা ছবির যে সময় রিলিজ হয় সেই সময়ের যে পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে সেটা ভীষণভাবে ম্যাচ হয়ে যায়। এটা লাকের ব্যাপার বলবো, কিন্তু আমাদের এই 3টে ছবি যদি বলি, রক্তবীজ 2 আমরা প্ল্যান করেছিলাম রক্তবীজ মানে রিলিজ করার পরেই, কারণ আমাদের অডিয়েন্স রক্তবীজ 1 দেখার পরে প্রত্যেকে শুধু চিৎকার করছে হলে, রক্তবীজ 2 কবে দেখবো, রক্তবীজ 2 কবে দেখবো। তখন একটা হালকা একটা রেশ রেখে দিয়েছিলাম আমরা যে আসতেও পারে রক্তবীজ 2, সেটা ওরা সিরিয়াসলি নিয়েছে। তারপরে সেটা আমাদের ভাবিয়ে তুললো, ওরে বাবারে, তার মানে রক্তবীজ 2 আমাদের নিয়ে আসতে হবে। কিন্তু তা ইতিমধ্যে আমাদের বহুরূপীটা লেখা হয়ে গেছিলো, তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে, রক্তবীজ 2টা লেখা আরম্ভ করি, কিন্তু বহুরূপীটা করে ফেলি। তার জন্যে রক্তবীজ 1-এর পরে বহুরূপীটা আসে। আর বহুরূপীর পরে অতটা সময় পেয়ে গেছিলো, জিনিয়া লিখেছিল রক্তবীজ 1 অ্যান্ড রক্তবীজ 2, জিনিয়া যেহেতু লিখেছিল অনেকটা সময় পেয়েছিল, তো রক্তবীজ 2টাও লিখে ফেলে আর কি। দাদা, এই যে আমি আবার ওই প্রশ্নটাই করছি, শুধুই কি লাকের ব্যাপার, নাকি সত্যি সত্যি এখানে কোনো তোমরা একদম ভীষণ হিসেব করে সব কিছু করো যে এই ছবির সঙ্গে সেই সময়ের যে একটা পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিস্থিতির ভীষণভাবে মানে ম্যাচ করে যায়? মানে এই মুহূর্তে যদি রক্তবীজ 2কে আমরা ধরি, সেই ছবিতে তোমরা যে বিষয়গুলো তুলে ধরছো সেটা কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে মানে সম্পর্ক, ভারতের যে সম্পর্ক, সেখানেও মানে আবার সেই সবাইকে ভাবাবে ছবিটার, মানে ট্রেলার দেখে আমরা যতটুকু বুঝতে পারছি। না, এটা সত্যি কাকতালীয়। তার কারণ তুমি একটা সিনেমা যখন ভাবছো বা একটা সিনেমা যখন তৈরি করছো, যদি তুমি আজকে ঘটনাটা ঘটলো তুমি ভাবলে তারপরে তুমি লিখে ফেলবে, এটা তো এতটা ইম্পসিবল ক্ষমতা কারুর, আর সেটা খুব একটা ভালো জিনিস হতে পারে না। তুমি যখন থেকে ভাবছো, ধরো রক্তবীজ 1 শেষ হয়ে যাওয়ার পর জিনিয়া রক্তবীজ 2 নিয়ে কাজ করতে শুরু করে। ইনফ্যাক্ট খয়রাগড় ব্লাস্ট বা খাগড়াগড় কাণ্ড যখন হয়েছিল, তার ভেতরে অনেকগুলো থিওরি ছিল। কেউ মনে করেছিল যে এই যে নাশকতা, ওখানে যে পরিমাণ নাশকতার জিনিস পাওয়া গেছিলো, কেউ ভেবেছিল ওটা বোধহয় কলকাতার অনেকগুলো পুজো প্যান্ডেলকে উড়িয়ে দেওয়ার জন্য, তার কারণ ওটা দুর্গা অষ্টমীর দিন হয়েছিল। কেউ ভেবেছিল ওখান থেকে হয়তো জিনিস নিয়ে দেশের অন্যান্য জায়গায় কিছু একটা কাণ্ড হবে। নাম্বার 3 একটা ছিল যেটা রক্তবীজ পার্ট 1-এ ব্যবহার ছিল। আর রক্তবীজ 2-এর যে থিওরিটা, সেটাও ওই খয়রাগড় ব্লাস্টের ভেতরে ছিল। সেইটা নিয়েই আমাদের এই রক্তবীজ 2-এর মূল কাজ। কিন্তু এটা তার মানে কিন্তু 2014-15 সালে ঘটে যাওয়া জিনিস। অনলি তোমার কাজ হচ্ছে তুমি ওই জিনিসটাকে পিক আপ করাটা, এবং ওটা তো হয়তো 2টো লাইনে বলা। এবার তার সঙ্গে তুমি জিনিসগুলোকে জুড়ে পুরো জায়গাটা তৈরি করছো। তো এটা আমি একটু ফুল ক্রেডিট দেবো জিনিয়াকে, তার কারণ ও যেহেতু সাংবাদিক, তাতে আর একটা জিনিস সুবিধে হয়েছে যে এই তথ্যগুলোর সঙ্গে জুড়ে যাওয়াটার একটা সুবিধে। আর এই ব্যাপারে আমাদের এই কাজটার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত, ভীষণভাবে জড়িয়ে শ্রী গৌতম লাহিড়ী। ওনার প্রেক্ষিত বাংলাদেশ বলে যে বইটি, সেইটা আমাদের সিনেমাতে ঋণ স্বীকারও রয়েছে, এবং উনি বাংলাদেশ নিয়ে বা রাষ্ট্রপতির জীবন নিয়ে দীর্ঘদিন ধরে ওনার কাজ আছে, সেটাও আমাদেরকে খুব সাহায্য করেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পড়শি দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তিনিও রয়েছেন। তো এই দুজন যখন তোমাদের এই গল্পের মধ্যে আসছে, তখন কি এটাকে পুরোপুরি রাজনৈতিক ছবি বলা যেতে পারে? আর যদি থাকে, তাহলে কি সেক্ষেত্রে যখন ছবিটা রিলিজ হয় বা যখন তোমরা প্ল্যান করো, তখন কি মনে হয় যে এই ছবিগুলোর ক্ষেত্রে অনেক সময় রাজনৈতিক কিছু সমস্যাও আসতে পারে? না, এটা তো ঐতিহাসিকভাবে সব তথ্য, সেগুলো আমরা রক্তবীজের সময় যখন এন্ড ক্রেডিট হয়েছিল,
তখন সেখানে আমি দিয়ে দিয়েছিলাম, সবগুলো পত্রপত্রিকায় প্রকাশিত, এমন কিছু নয়। যদি আমি ঐতিহাসিক তথ্য যদি বলি, তা আমাদের দেশের যিনি রাষ্ট্রপ্রধান তিনি নড়াইলে তার শ্বশুরবাড়িতে গিয়েছিলেন, এটা প্রকাশিত ঘটনা। ওখানে যা যা ঘটেছিল সেটাও আমরা জানি। আর বাকি জিনিসগুলো বলছি না, তার কারণ ওটা রক্তবীজ 2 এর এন্ড ক্রেডিটে দেখা যাবে। এটা কিন্তু 100% আমি বললাম, যা যা সিনেমায় ব্যবহার করা হয়েছে তার কোথাও না কোথাও যোগ কোনো না কোনো জায়গায় রয়েছে। সেটা রক্তবীজ পার্ট 1-এ যেরকম আমরা আমাদের ইটস লাইক তুমি তোমার থিসিস পেপারের মধ্যে জমা দিয়েছো, রক্তবীজ 2-তেও কিন্তু আমরা তাই করেছি। তো এন্ড ক্রেডিটে নিশ্চয়ই আমি সবাইকে বলবো, দর্শকদের যারা সিনেমা দেখবেন, আমি রক্তবীজ 2 এর এন্ড ক্রেডিটটা দেখবেন, আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। অনেক তথ্য কিন্তু তার সঙ্গে জুড়ে আছে। আমরা দেখেছিলাম যখন রক্তবীজ এসেছিল, তখন এই যে বললো যে একটুখানি, দিদি বললেন যে একটুখানি আমরা আভাস দিয়ে রেখেছিলাম যে রক্তবীজ 2 আসতেও পারে। তো সেখানে গিয়ে আমরা সবাই স্পেকুলেট করছি, সেখানে তো অল্প একটু সময় দেখা গেছিল আমাদের মুনিরকে, হ্যাঁ, সেখান থেকে রক্তবীজ 2। তো এখানেও আমরা আবার কোথাও গিয়ে নুসরাতকেও যে গানটা গাইছে সেখানেও এরপরে কি তাহলে রক্তবীজ 3 আসবে, আগেই আগাম না, আমরা জানতে চাইছি। দেখি দর্শক কি বলে। রক্তবীজ 3 চাই, রক্তবীজ 3 চাই যখন চিৎকার করবে তখন আবার আমাদের ভাবাবে। তোমাদের যে ছবির ধারা পরপর রয়েছে, সেখানে আমরা মুক্তধারা এবং তারপরে যে ছবিটা আমরা দেখলাম যে বহুরূপী, এগুলো তো মানে মানে তারা সেই সব মানুষগুলো রয়েছে, হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে মানে এইগুলো কি করে তোমাদের কাছ পর্যন্ত চলে আসে এই গল্পগুলো? এটা দিদির বাবা, এটা এখানে না না, আমি বলবো না, এটা কনসেপ্টে সবসময় শিবু মাথায় খেলে। আর সে আমাকে এসে বলে এই কনসেপ্টে আমার মনে হয় পরের ছবিটা আমাদের এই কনসেপ্টে করা উচিত। তো সেই কনসেপ্টটা এক লাইনে বলে আমাকে, তারপর সেটাকে ডেভেলপ করার আমার দায়িত্ব থাকে, কিংবা জিনিয়ার দায়িত্ব থাকে। তো আমি ফুল ক্রেডিট দেবো শিবুকে এখানে, কনসেপ্ট কিং। আর আরেকটা বিষয় জিজ্ঞেস করব যে এই যে গানটা রয়েছে, যে গানটা অলরেডি হিট, মানে সবাই তার লুপে চালাচ্ছে, কিন্তু সেখানে যে কথাগুলো জিনিয়াদির সঙ্গে আমি কথা বলেছি, সেখান থেকে আমরা জানি যে কেন ওই কথাগুলো লিখেছে, শিলাজিৎ কেন লিখেছে, কিন্তু এই যে একটা গানের মধ্যে দিকে পুরো কিন্তু আমাদের এখন যে পারিপার্শ্বিক পরিস্থিতি, যে রাজনৈতিক বা অন্য যে যে বিষয়গুলো সব উঠে এসছে, মানে এইগুলো যখন মানে এই সিনেমার সঙ্গে এই বিষয়গুলো উঠে আসা এবং সেটা যখন আমরা দেখতে পাচ্ছি সিনেমা হল পর্যন্ত পৌঁছবে, তো কোনোভাবে সিনেমা তৈরির ক্ষেত্রে তোমরা কখনো কোনো প্রেশার ফিল করনি, বা তোমাদের কাছে কখনো এরকম আসেনি যে না এই রকম ধরনের ছবি করলে হয়তো কোনো রাজনৈতিক দল বা কেউ কিছু বলেনি কখনো? বা এখানে খুব একটা গুরুত্বপূর্ণ কথা তোমার প্রশ্নের ভেতরে রয়েছে। এই রকম ধরনের ছবি করলে প্রথম কথা হচ্ছে রক্তবীজ একটা থ্রিলার, মূল গল্প হচ্ছে একটা হিরো আছে, একটা ভিলেন আছে, সেই ভিলেন একটা খারাপ কাজ করতে যাচ্ছে, একটা হিরো তাকে মারবে, এই তো গল্প। এবার প্রবলেম হচ্ছে যে যখনই তুমি যদি দেখো যে আমি কোনো কাজ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করতে যাচ্ছি, তখনই তুমি সমস্যায় পড়বে। আমার এজেন্ডা নয় যে কোনো একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমি সিনেমা করছি, নো নো নো, দ্যাট ইজ উইন্ডোজ কোনো দিন কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে ছবি করেনি আর কোনো দিন করবেও না, আমার উদ্দেশ্যও তাই নয়। আমার মানুষকে আনন্দ দেওয়াই হচ্ছে উইন্ডোজের কাজ। আমরা একদম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা, তো সেখানে আমি গান নাচ সব কিছু ওইভাবেই থাকবে। তো যখনই কোনো মানুষ দেখে বা যখনই কোনো রাজনৈতিক দল বা যেখানে রাজনৈতিক পরিমণ্ডলে যখনই তুমি দেখবে যে না এদের উদ্দেশ্য, মূল লক্ষ্যটা বা গল্পটা বা যা আছে তার লক্ষ্য কখনোই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই তার ভেতরে। এবার চলে আসি গান। আমি একটা গান করব সিনেমার ভেতরে, আর সেটা নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সিনেমা বা উইন্ডোজের সিনেমা, নিছক একটা আইটেম করবার জন্য একটা গান, ঠিক আমাদের মনে হয়েছিল যে সেটা মানে তাহলে হোয়াট ইজ দ্য স্পেশাল, কী হবে সেই গানের ভেতরেও যদি এমন কিছু থাকে, গানও এন্টারটেনিং হলো, সব জিনিস হলো। আজকে যখন এই যে একটা ইলিশ মাছের গান আছে, কিন্তু ইলিশ মাছের গানের ভেতরেও কিন্তু একটা ইতিহাস আছে। যখন পঙ্কজ সিনহা মানে আবির চট্টোপাধ্যায় যখন আমাদের রাষ্ট্রনায়ক অনিমেষ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন যে আপনার জন্মস্থান এদেশে কিন্তু আপনার শ্বশুরবাড়ি ও দেশে, কোন বাংলা আপনার কাছে বেশি প্রিয়, তখন উনি বলছেন যে এই যে আমার দেশের জাতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের বাড়ি বাংলাদেশের খুলনাতে,
আর বলছেন যে কাজী নজরুলের জন্মস্থান হচ্ছে বর্ধমানের চুরুলিয়া। এবার বলো কাকে ছেড়ে কাকে বাঁচবো? এই যে জায়গাটা, যে একটা ওটা তখন নিছক একটা ইলিশের গান হয় না, এখানে ইলিশেরও কিন্তু ভেতরে একটা গল্প আছে। বাংলাদেশের ইলিশের ভেতরে পেঁয়াজ ব্যবহার করা হয়, আর আমাদের ইলিশ হচ্ছে কালো জিরে দিয়ে। এই সিনেমার ভেতরে একটা জায়গা আছে। এই ইলিশের প্রভাব কোত্থেকে এসছে, এটা কিন্তু নিছক একটা ব্যাপার নয়, কিন্তু ইলিশের প্রভাব কোত্থেকে এসছে, কেন ইলিশ বাংলাদেশের ওই ইলিশ মাছের ভেতরে এই পেঁয়াজটা কোত্থেকে ব্যবহার করা হলো, এটাও গল্পের ভেতরে রয়েছে, খুব খেলার ছলে বলা, কিন্তু ইটস দেয়ার। সো এই ব্যাপারটা কিন্তু এইভাবেই মানে নিয়ে যাওয়া, যে আমি নিছক করবার জন্য, যে কারণে শুধু একটা থ্রিলার করবার জন্য যে একটা অ্যাকশন হবে সেরমভাবে করে লাভ নেই, মানে সেটা করে তার মানে কোনো লক্ষ্য নেই সেইটা সিনেমা করার। সেই কারণেই রক্তবীজ করতে মনে হয়েছিল যে খুব ইম্পর্ট্যান্ট একটা বহুরূপী, কিন্তু আদতে একটা মানুষ, যে লোকটা ডিপ্রাইভড হয়েছে, যার ভেতরে কিছু বলবার জায়গা, যে আমার জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছো তুমি, আমি লড়বো, তার ভেতরের গল্প, সেইটা হলে তখন মনে হয় যে বহুরূপী বানানোর সার্থকতা আছে, নিছক একটা ব্যাংক ডাকাতের গল্প কিন্তু নয়। আরেকটা বিষয় বলবো যে এটা তো দুর্গাপুজোর ছবি, এবং দুর্গাপুজোতে আমি জানি যে আরও, আমরা সবাই জানি যে আরও বেশ কিছু ছবিও আসছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা বহুরূপীর সময়ও দেখেছিলাম যে এত সাফল্য পেয়েছে সিনেমাটা, মানে যখন পুজো চলে গেছে তারপরও অনেক দিন পর্যন্ত থেকেছে। এবং আমরা সেখানে দাঁড়িয়ে দেখলাম যে হিন্দি ছবি বনাম বাংলা ছবি, এইটা যাতে কোনো রকম সমস্যা না হয় বাংলা ছবি স্ক্রিনিং পেতে মিটিং হলো। 4টে ছবি যখন আসছে সেই 4টে ছবির ক্ষেত্রে হল ভাগ হওয়া বা ওই প্রাইম টাইম পাওয়া, কৃষিবুদা কী মনে হয় যে এইটা নিজেদের মধ্যে, ইন্ডাস্ট্রি নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে কোনো রকম সমস্যা না হয়েই হয়ে যাবে সুন্দর করে? দেখুন, আপনি একজন সাংবাদিক, 4টে বাংলা সিনেমা আসছে, আপনি 4জনেরই ইন্টারভিউ করছেন, 4জনেরই স্টোরি করছেন। এবার কোন স্টোরি দর্শক নেবে আর কোন স্টোরিকে আপনি আপনার পিন করবেন বা সেটাকে হাইলাইট করবেন, সেটা কিভাবে করবেন? যখন দেখবেন দর্শক, আপনি 4টেই দেখলেন যে রিলিজ হলো, এবার 4টেই দেখছেন যে যাচ্ছে একটা টাইমে হঠাৎ করে দেখলেন যে আপনি 4টেকে সমানভাবে দিলেন, আপনি তো সাংবাদিক হিসেবে সমানভাবে গুরুত্ব দিলেন, কিন্তু হঠাৎ করেই দেখলেন একটা ইন্টারভিউ, সেটা না তার বিষয় গুণে, তার সব কিছুর দিক থেকে দেখলেন যে মানুষ সেটা নিয়ে কথা বলছে। দ্যাটস অল। সেটা তো আপনি কিছু করতে পারবেন না। জয় কন্টেন্টের হয়, জয় আর কিছুর হয় না। একটা টাইমের পর তোমার পাবলিসিটি চলে যায়, একটা পয়েন্টের পর তোমার সব কিছু মিলিয়ে যায়। প্রথম 3 দিনের পর যেটা বেঁচে থাকে, প্রত্যেকবার তাই হয়েছে। রক্তবীজ যখন পুজোয় রিলিজ হয়েছিল, আমি একটা বলি, রক্তবীজ যখন পুজোয় রিলিজ হয়েছিল তখন আমরা প্রথমবার থ্রিলার করছি, তো আমাদের চিন্তা ছিল আমরা করতে পেরেছি কিনা। তো সেই বছরে ফেভারিট কিন্তু রক্তবীজ ছিল না। দুটো জিনিস বলি, 1 নম্বর যে রক্তবীজ ফেভারিট ছিল না, আর এই যে অন্যান্য সিনেমাগুলো ফেভারিট ছিল, আমরা ছিলাম 3rd সিনেমা, 3 নম্বর সিনেমা হিসেবে সবাই বিচার করেছিল। কিন্তু সেই বছরে যখন শেষ হলো তখন কিন্তু রক্তবীজ উইনার ছিল, গেম চেঞ্জার ছিল। এই জিনিসটা না আমাকে প্রভাত রায় বলেছিলেন, আর একটা হরনাথ চক্রবর্তী বলেছিলেন। ওরা নন্দন কমেডিতে ছিলেন, ওরা সিনেমাটা দেখেছিলেন, অনেক পরে আমাকে বলেছিলেন, দেখবার পরে, যে সপ্তমীর দুপুর থেকে তুমি থাকবে, প্রথম 2 দিন থাকবে না তুমি, সপ্তমীর দুপুর থেকে থাকবে। তো এক্স্যাক্টলি সপ্তমীর দুপুর থেকে যখন মানুষ দেখতে শুরু করলো তখন কন্টেন্টই দেখবে মানুষ। প্রথম 2 দিন মানুষ কন্টেন্ট দেখবে না। তো যদি আমাদের কন্টেন্ট মানুষের ভালো লাগে তাহলে দেখবে, যদি না ভালো লাগে দেখবে না। ইটস ভেরি সিম্পল। যদি সেটা না হয় কি দেখবে না। আর যখন তোমার ওই কন্টেন্টটা মানুষের ভালো লাগবে তখন সেটারই জয় হবে। আমরা যখন বেলা শেষে করেছিলাম তখন বেলা শেষে গল্পটা মানুষের ভালো লেগেছিল। তো আমাদের ওই সিনেমাটা নেবার জন্য মুকেশ ভাট এবং মহেশ ভাট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তো মহেশ ভাট আমায় বলেছিলেন, জানো তো শিবু, তোমাদের গল্পটার ভেতরে রয়েছে কীরকম, যে ওটা মনে হয় ভীষণ আটপৌড়ে একটা গল্প। তো উনি তখন একটা বাড়ির গল্প বলেছিলেন, যে দের 2 ধরনের সিনেমা হয়, 2 ধরনের বাড়ি হয়। একটা বাড়ি হচ্ছে তোমার বাইরের থেকে জাঁক জমক সাংঘাতিক একটা বাড়ি, একটা সাংঘাতিক দেখে মনে হচ্ছে একটা অ্যাপ্রোচ। আর একটা বাড়ি তোমার দেখতে একদম সিম্পল একটা বাড়ি, সে বাড়িটার ভেতরে ঢুকে বেশ কিছুটা হাঁটলে
দিয়ে ওই চলগুলো যেরকম হয় দেখে বোঝা যায় না, ভেতরে ঢুকবার পর তুমি দেখলে আরে বাপরে এত মানুষ থাকে, এত কিছু থাকে, এত ঘর আছে, তোমার তো গুলি যাচ্ছে, বাপরে বাপ এত কিছু রয়েছে ঘরের ভেতরে, আতিথেয়তা। এত আর আতিথেয়তা। তখন ওখানে বলেছিলেন যে বলছে যে আমি দেখতে দেখতে ওই যখন একটা সমস্যা ছিল, সেই সমস্যায় বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে মানুষদের বোঝাতে হয়েছিল একটা বম্বের একটা সময়, সেই সময় বলেছিলেন যে আমি একটা বাড়িতে গিয়ে দেখছি যে আমি থুই পাচ্ছি না, যে একটা দেখতে বাইরের থেকে বোঝা যাচ্ছে না যে এত মানুষ থাকে। সো আই থিঙ্ক দ্য বিগেস্ট কন্টেন্ট তার অ্যাপ্রোচ সব থেকে ছোটো হয়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় খুব ভালো অভিনেতা, সেটা বোধহয় প্রথম যখন কাজ করেছিল টেলিভিশনে, যখন প্রথম সবাই দেখেছিল তখনই সবাই বুঝেছিল যে এই মানুষটা জাত অভিনেতা, একে যা দেওয়া হবে আগামী দিনে সেগুলোই করবে। উনি প্রমাণ করেও দিয়েছেন। কিন্তু উনি ভালো পরিচালক হবেন সেটা মানে আপনি কবে জানলেন বা বুঝলেন ব্যাপারটা? আমরা যখন একটা বেসরকারি চ্যানেলে চাকরি করতাম তখন ওর উপরে দায়িত্ব ছিল নন ফিকশন প্রোগ্রাম ডিরেক্ট করার। তো নন ফিকশন প্রোগ্রামসগুলো যেভাবে ও ডিরেক্ট করতো তখনই আমি আঁচ পেয়েছিলাম যে এই ছেলেটা কিন্তু ভালো ডিরেক্টর হবে। অন্যরা বলুক না বলুক, আমি মনে মনে আমার মনে মানে গেঁথে গেছিলো এই ছেলেটা কিন্তু অনেক আগে যাবে। এবং যেভাবে ডিরেক্ট করতো, কটা 26টা আমরা করতাম, 26টা নন ফিকশন প্রোগ্রাম ডিরেক্ট করতো। আর যেভাবে ডিরেক্ট করতো, সেই আন্তরিকতা আনতো সেই প্রোগ্রামটার মধ্যে, মানবিকতা আনতো। যারা প্রোগ্রামগুলো করতো তারা এত প্রশংসা করতো, এত ভালো লাগতো ওদের এসে মানে কাজ করতে, এবং গুছিয়ে করতো। আর ও না একদম গ্রাসরুট লেভেল থেকে, যে যখন ও ওই স্টুডিওতে কাজ করেছিল একদম গ্রাসরুট লেভেল থেকে সব কিছু শিখেছিল। কারণ ও তো ফিল্ম ইন্ডাস্ট্রি মানে ফিল্মের কোনো ফিল্মোগ্রাফি মানে ব্যাকগ্রাউন্ড নেই, ও কোনো ফিল্ম ইনস্টিটিউটে যায়নি। কিন্তু আমি ওকে বলেছিলাম যে তুমি ফিল্ম ইনস্টিটিউটে যেও না, তুমি আমার সাথে স্টুডিওতে কাজ করতে আরম্ভ করো। এখান থেকে যা শিক্ষা তুমি পাবে, হ্যান্ডস অন শিক্ষা যাকে বলে, তুমি মানে প্রথম কিভাবে চা দিতে হয় একটা মানুষকে, কিভাবে গিয়ে মানে স্পট বয়ের চাকরির থেকে তুমি আরম্ভ করো, তুমি দেখো কিভাবে সব কিছু হয় একটা ইন্ডাস্ট্রিতে। সেই এডুকেশনটা ইজ মাচ মোর ভ্যালুয়েবল দেন ইনস্টিটিউটের এডুকেশন, মানে যে কোনো ফিল্ম ইনস্টিটিউটের এডুকেশন থেকে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি শিবুকে সেই ওই জায়গা থেকে গ্রো হতে দেখেছি, মানে গ্রো করেছে কিভাবে, মানে বড় হয়েছে কিভাবে, হ্যান্ডেল করেছে সিচুয়েশনস, কীভাবে টাফ সিচুয়েশনসগুলোকে আমরা অনেক কিছু ফেস করছি। একটা সরকারি চ্যানেল চালানো খুব সহজ জিনিস নয়। আর যেহেতু তখন কোনো চ্যানেল ছিল না সে মানে সেই অর্থে, আর আমরা সেটাকে প্রমাণ করার চেষ্টা করছিলাম যে আমাদেরটা বেস্ট চ্যানেল। কিচ্ছু জানতাম না চ্যানেল কিছু, মানে একটা বাচ্চা ছেলে আমার পাশে আর আমি, কি সাহস আমাদের, করে দেখাবো বলে দিয়েছিলাম আর কি। আর সেটা প্রমাণ করে দিয়েছিলাম। মানে আমাদের কাজটা মানে আমাদের প্রোগ্রামসগুলো এত জনপ্রিয়তা পেয়েছিল তখনকার সময়। এক্সপ্রেস, বরিশালের বর, কলকাতার কোণে, জবাব চাই জবাব দাও, নবীন বনাম প্রবীণ, সবুজের দেশে, শ্রীমতী এবং ঋতুপর্ণ। তারপরে সেই সময় আমরা যেটা করতাম সেটা হচ্ছে পুজোর ক্যারাভান বলে একটা প্রোগ্রাম করতাম। তারপরে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, সেগুলোকে আমরা তখন ঋতুপর্ণা সেনগুপ্ত, তনুশ্রী শঙ্কর একসাথে করেছিলেন। একটার পর একটা, তারপর টেলিপ্লে শুরু হয়েছিল যেখান থেকে পরবর্তীকালে টেলিফিল্মগুলো শুরু হয়। তো আর বাজেট থাকতো না তখন। এবার আমাদের কাজ ছিল যে বাজেট তোমায় দেওয়া হবে না, সেক্ষেত্রে তুমি কিভাবে করবে, সেটা সবথেকে বড় চ্যালেঞ্জ থাকতো, যে কীভাবে করতে হবে তোমার প্রোগ্রামগুলো। এবং খুব কঠিন ছিল কাজগুলো করা। আর ও সত্যি দিদি যেটা বলছেন যে ওটা যদি না হতো তাহলে বোধহয় শিখতে পারতাম না কিছুই। যে মানে ইনফ্যাক্ট স্টুডিও যখন তৈরি হচ্ছে তখন নীতিশ রয় স্টুডিওটা বানিয়েছেন। একটা স্টুডিও কী করে তৈরি হয় সেটাও চোখের সামনে দেখেছিলাম, যে এক ট্রে বসিয়ে বসিয়ে কী করে স্টুডিও তৈরি হয় সেটা প্রথম চোখের সামনে দেখলাম। ওটা আমার কাছে শিক্ষা, আমি নাহলে জীবনে শিখতাম না। একটা স্টুডিওতে একটা বাথরুম থাকতে গেলে বাথরুমে একটা প্যানটা যে বসানো হয়, দাদা আমাকে বলছেন তুই নিজে বস, গিয়ে দেখ, তুই নিজে, আমি বসছি, বসে মাপ দিচ্ছি, মাপ দিয়ে বলছি হ্যাঁ দাদা এইটুকু আছে, দাঁড়ালে এতটা জায়গা খালি আছে, ওটা দিয়ে মাপ দিয়ে তারপর দাদার কাছে পাঠাচ্ছি যে তাহলে ওইভাবে মাপটা হবে। দাদা লিখে লিখে বলছে, তাতে কী হয়েছে মানে তৈরি হওয়া। যেরকম আমাদের যখন নন ফিকশন
যে এই ফিকশনের মানে তখন নন লিনিয়ার এডিট এসছে, লিনিয়ার আর নন লিনিয়ার, সে নন লিনিয়ার এডিটিং কী আর লিনিয়ার এডিটিং কী সেটাও চোখের সামনে দেখছি। আর এত বড় বড় এডিটার, কখনো দেখছি ওখানে রবিরঞ্জন মৈত্র কাজ করছেন, কখনো দেখছি একজন সৌমিত্র খাড়া বা অর্ঘদা কাজ করতে আসে। এই যে এডিটারদের চোখের সামনে দেখছি এতজনকে, আর একটু করে গিয়ে একটু দেখছি ওদের কাজ, একটু শিখছি, ওখান থেকে চলে আসছি। অনলাইনে প্রথম কাজ হচ্ছে, অনিল কুরিয়াকোস ও কাজ করছে, আমি গিয়ে একটুখানি দেখছি কীভাবে কাজ হচ্ছে অনলাইনে। পুরোটাই কিন্তু দেখতে 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 শিখছি। একটা বিষয় যে এই যে বললে যে দেখতে দেখতে শেখা, সেখানে তোমাদের ইচ্ছে আশা এবং তারপরে একটার পর একটা হিট, সেটা অনেক পরে। হ্যাঁ, এবার সবাই ইন্ডাস্ট্রিতে কিন্তু সবাই নন্দিতা দিক তো খুব একটা সামনে আসেন না, বেশিরভাগ সময় শিবপ্রসাদ মুখোপাধ্যায় সামনে থাকে এবং সেক্ষেত্রে বলে যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় খুব ম্যানুপুলেটিভ। এটা এটা নন্দিতা দি, তোমার কি মনে হয় যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় সত্যি ম্যানুপুলেটিভ? সাংঘাতিক ম্যানিপুলেটিভ আমি, তার কারণ আমি ম্যানিপুলেট না করলে নন্দিতা রায়কে দিয়ে লেখাতে পারতাম না। একদমই তাই, ম্যানিপুলেট না করলে তো আমি ভিক্টর দাকে দিয়ে অ্যাক্টিংই করাতে পারতাম না। ভিক্টর দা, সৌমিত্র দা, রাখি দি তো আমায় বলে যে মানে আমি রাখি দি বাড়িতে এলে আই ঢুকবি না, যা বেরো। আমি বললাম না একবার একটুখানি, না তুই আসবি না, তুই এলেই আমাকে দিয়ে তুই কিছু করিয়ে ফেলবি। আমি বললাম তুমি ছেড়ে দাও, তাহলে কি করবো। রাখি তো না, এগ্রিমেন্ট ছিঁড়ে ফেলে দিয়েছিল রাখি দি। তো আমি তারপরে আমাকে আমার যে এক্সিকিউটিভ প্রডিউসার আমায় বললো রাখি দি কাজ করবে না বলেছে। আরে ঠিক আছে ছেড়ে দে, আমাকে যেতে দে, আমি যাই। সামনাসামনি গিয়ে রাখি দিকে বলছি কিছুই না, মানে সামাও তুমি একটা মানুষকে বোঝাতে হবে, তোমার সময় দিতে হবে। সৌমিত্র দাও তো প্রথমেই না বলে দিয়েছিলেন আমাদের সঙ্গে অলিক সুগে, একটা সিন একদিনের কাজ। সৌমিত্র চট্টোপাধ্যায় উনি বলেছিলেন আমি করব না, তোমার সাহস কী করে। আর দিদি আমার বলছে করতেই হবে। এবার 7 দিন পরে আবার দিদি কাছে আমি দিদিকে বললাম হবে না দিদি, এটা বলে তাহলে ছেড়ে দাও, সিনেমাটা করতে হবে না। একটা মহা ঝামেলা। আবার ফোন করলাম, এই তোমায় কোথাও দেখো, আমি বিশ্বাস করি যদি তুমি একটা ভালো কিছু চাও, আমি আমার টিমকে বলি যে ভালো শিল্পী তুমি যদি কাউকে পেতে চাও তাহলে তার ট্যান্ট্রাম তোমায় সহ্য করতেই হবে, নিতেই হবে। তাহলে সে, এটা আমি হয়তো লোকজন বলবে, কিন্তু আমি মনে করি যে তুমি বড় শিল্পী যদি হয়, তার এই সময় তার মুড আসছে না, তো ওয়েট করো সেই মুডের জন্য, তার জন্য ওয়েট করতে হবে তোমায়। বিকজ একটা শিল্পী সবসময় যে তোমাকে সেই জিনিস করে দেবে তা নয়, তোমার সময় দাও তাকে সব জিনিসের জন্য। অ্যান্ড আই বিলিভ দ্য ফিল্ম মেকিং ইজ অল অ্যাবাউট, পুরো সিনেমাটাই হচ্ছে পেশেন্স এবং অপেক্ষা। একটা ভালো প্রযোজকের জন্য অপেক্ষা, ভালো গল্পের জন্য অপেক্ষা, ভালো নায়ক নায়িকার জন্য অপেক্ষা, ভালো টাইমের জন্য অপেক্ষা, ভালো সূর্যের আলোর জন্য অপেক্ষা, সব কিছুর জন্য অপেক্ষা। অপেক্ষাই শেষ কথা সিনেমা বানানোর জন্য। এই জুটির এতদিনের সাফল্য এবং জুটিতে কাজ করতে গেলে দুটো আলাদা মানুষ যখন, দুজনের তো চিন্তাভাবনা অনেক সময় আলাদা হয়, তো তোমাদের মধ্যে যখন মানে কাজ নিয়ে মনোমালিন্য হয় তখন মানে কিভাবে সেই সমস্যাগুলো মেটে? আজ অব্দি হয়নি, কাজ নিয়ে কখনো মনোমালিন্য হয়নি। তখন না, কাজ নিয়েও মনোমালিন্য হয় না, অন্য কারণে মনোমালিন্য হয়। এই ধরো মানে আমি হয়তো সারাদিনে দিদিকে ফোন করে কিছু একটা জানালাম না, তখন দিদি রেগে গেলেন হয়তো, কী হলো তুমি কালকে জানালে না তো, এটা কী হলো, ওইটা কী হলো, এই। কিন্তু অন্য বিষয়ে আমাদের কোনো মনোমালিন্য হয় না। TV9-এর সকল দর্শককে আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই। খুব ভালো কাটাবেন পুজো এবং পরিবারের সাথে কাটাবেন, বন্ধু বান্ধবদের সাথে কাটাবেন। আর সবাইকে জানাচ্ছি যে রক্তবীজ 2 রিলিজ হচ্ছে পুজোতে। আপনারা যেভাবে রক্তবীজ 1-কে ভালোবাসা ঢেলে দিয়েছিলেন, আমি আশা করব যে এই একই ভালোবাসা আমরা পাবো রক্তবীজ 2-এ, তার থেকে হয়তো বেশিও পেতে পারি। আমি চাইবো যে আপনারা ছবি দেখবেন, বাংলা ছবি তো ভরপুর থাকবে সেই সময়, 4টে বাংলা ছবি রিলিজ করছে। আপনাদের প্রচুর সময় হাতে থাকবে, তখন সব কটা দেখে ফেলবেন। আমাদেরটা একটু বেশি যদি দেখতে ইচ্ছে করে নিশ্চয়ই দেখবেন। TV9 বাংলার সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা। পুজো নিজের পরিবারের সঙ্গে খুব সুন্দর কাটুন, খুব ভালো কাটান, খুব সুন্দর করে কাটান। আর এই পুজোয় আমাদের সিনেমা রক্তবীজ 2 এই সিনেমাটি আসছে। যারা রক্তবীজ দেখেছেন আশা করব তারা এই সিনেমাটি দেখবেন, যারা দেখেননি তারা নতুন করে রক্তবীজ 2 দেখবেন। আর আমি তাদেরকে বলবো যে রক্তবীজ 2 দেখবার আগে একবার রক্তবীজ সিনেমাটা দেখে নেন, OTT প্ল্যাটফর্মে রয়েছে। আর এই পুজোতে অন্যান্য বাংলা সিনেমাও রয়েছে, আমি বলবো সব বাংলা সিনেমাই দেখবেন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বা ষষ্ঠীর দিনও রয়েছে। আর যদি মনে করেন যে
আমাদের সিনেমাটা 2-3বার দেখবেন, কোনো অসুবিধা নেই। একবার নিজে দেখবেন, বন্ধুকে সঙ্গে নেবেন, স্ত্রীকে নেবেন, মাকে নেবেন, সবাইকে নিয়ে দেখবেন। রক্তবীজ 2 মনে হয় 3-4বার দেখলে ভালো লাগবে। আর ছোটোবেলাকার স্মৃতি, আমার ছোটোবেলা না এতটা পিছিয়ে গেছে যে আমার আর ছোটোবেলার আর কিছু মনে নেই। এইটুকুনি মনে আছে যে নতুন নতুন জামা পেতাম, মা বাবার সাথে তখন বেড়াতে যেতাম। আর আমি 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 প্রবাসী বাঙালি, আমি মানে বম্বেতে মানুষ হয়েছে, তো বম্বেতে না এত পুজো হয় না, মানে অলিতে গলিতে পাড়ায় হয় না আর কি। সে পুজো আমার নিজের পরিবারের পুজো ছিল স্যান্টাক্রুজ পুজোটা, যেটা মুখার্জি পরিবারের পুজো ছিল। তো সেটা আমার পরিবারের সাথে আমরা, মানে ওটা আমার পরিবার বলে আমরা ওই পুজোতেই বেশিরভাগ ওখানে আমরা যেতাম আর কি। আর আমার এখনও মনে আছে যে আমরা সব বোনেরা তখন বসে আছি, আর একজন এসে বললো, জানিস তো একজন নতুন মেয়ে আসছে, এবার বউ হয়ে আসছে, হেমন্ত কুমারের বৌমা। আমি, তাই? কে আসছে? দেখ দেখ, আমাদের পাশে এসে বসবে। সেটা পুচকের মেয়ে এসে বসলো, বললো যে মৌসুমি চ্যাটার্জি। সে আমরা সব দেখছি, ঠিক আছে তো আমাদের পরিবারের জন্যে। মানে এটা খুব মজা লেগেছিল আর কি। মানে কারণ সেই সময় সেই ফাংশন হতো মুখার্জি পরিবারের পুজোতে, এত এত সব সিঙ্গার্সরা আসতো, মানে কিশোর কুমার থেকে নিয়ে হেমন্ত কুমার থেকে নিয়ে, মানে এমন কোনো লোক ছিল না যারা আসতো। মান্নাদের গান শুনেছি ওখানে। আমরা প্রবাসী বাঙালিরা তো এখানে আসতে পারতাম না কলকাতায়, তো আমরা ওখানে বসে সকলকে, মানে সকলের গান শুনেছি, এবং ওইখানেই আমাদের খাওয়া দাওয়া আনন্দ করা সব কিছু। ম্যাডক স্কোয়ারে বহুবার আসতাম। তো ম্যাডক স্কোয়ারে আসতাম যে কারুর সঙ্গে যদি দেখা হয়, সেই কারণে ম্যাডক স্কোয়ারে আসতাম। আজও ম্যাডক স্কোয়ারে পাশ দিয়ে যেতে গেলে মনে হয় যে যদি কারুর সঙ্গে দেখা হয়ে যায়, তো সেই রকম আর কি। দেখবেন যে রক্তবীজ 2ও তাই। আপনি সিনেমায় হলে যখন দেখতে আসবেন, হয়তো কারোর সঙ্গে দেখা হয়ে যেতে পারে আপনার, কারণ হাউসফুল যদি হয় অনেকে আসবে, দেখা হয়ে যেতে পারে।